ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন বাড়িতেই গৃহবন্দী অবস্থায় সবাইকে সময় কাটাতে হচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, বিশেষ করে তোমাদের যে নতুন স্তরে উঠেছ, এখন ক্লাস 10 to 11 এই যে গ্যাপটা মাঝে ট্রানজিশন পিরিয়ডটা গ্যাপটা অনেকটা বেশি, কয়েকটা লিঙ্ক খুঁজে পাওয়া যায় না। তো এই জায়গায় কিন্তু একটু অসুবিধা হয়ে পড়ে আমাদের, যে সাবজেক্টটা কঠিন লাগে, ভয় লাগতে লাগে। তো এই সব যাতে একদম না হয়, এখন কিন্তু সময়টা অনেক বেশি, তার জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে একটু ভালোবেসে সাবজেক্টের ফ্লেভার নিয়ে একটু পড়ার চেষ্টা করো। আমরা যারা বিভিন্নভাবে তোমাদেরকে পড়াচ্ছি, তারা তোমাদের এই ভাবনাটাকে যাতে কঠিন না লাগে সেটাকে সহজ করার জন্যই। ঠিক আছে, তাহলে আমি আমার সাবজেক্টে আসি, ফিজিক্স সাবজেক্ট। তো প্রতিটা সাবজেক্টের নিজস্ব একটা ফ্লেভার আছে, মানে সাবজেক্টের জানতে হবে আমাদের সাবজেক্টে আদৌ আছে, কেন পড়বো এই সাবজেক্টটা, তার ব্যবহারিক প্রয়োগ কি। ব্যবহারিক প্রয়োগ আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু ইন্টারেস্টেডটা বেশি হয়, এবং আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি ব্যবহারিক হয়, পুরোটাই ব্যবহারিক প্রয়োগ, পুরোটাই ন্যাচারাল ফেনোমেনার উপর সব কিছু। ঠিক আছে, তাহলে আমার এই সাবজেক্টটাতে ফিজিক্সে আমরা কি, হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্সটা আমরা কেনই বা পড়বো, পদার্থবিদ্যার এই যে আছে। পড়ার আগে জাস্ট একটা ছোট্টই বলি, ধরো তুমি একটা কোনো স্টেডিয়ামে গেছো খেলা দেখতে। তো ভালো কথা, স্টেডিয়ামে খেলা হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম একটা মাঠ, মাঠের দুপাশে এরকম করে একটা জাল মতো টাঙানো আছে। মাঠটা খুব সুন্দর দেখতে, দেখে বুঝতে পারছো, কিছু দেখে আইডিয়া করতে পারছো না কেমন টাইপের খেলা দেখছো। একটা বল আছে, এবার বল নিয়ে মাঠে দেখছো অনেকগুলো প্লেয়ার খেলছে, কিছু পার্টিকুলার খেলা। তো বুঝতে পারছো দু সাইডে দু দলের খেলা হচ্ছে। এবার কি খেলা হচ্ছে কোনো আইডিয়া নেই, তুমি সাপোজ এই খেলাটা কি জানোই না। কিছুক্ষণ পরে খেলা বলতে যে এই জালে যদি আমি বলটাকে পাঠাতে পারি, তাহলে দেখছি একটা পয়েন্ট করে পাচ্ছে। তারা বুঝতে পারি এই জালে পাঠানোটাই হলো উদ্দেশ্য। আরও ভালো করে অবজার্ভ করে কিছুক্ষণ পরে দেখতে হবে, শুধু জালে পাঠানোর কিন্তু পার্টিকুলার একটা নিয়ম আছে। এমন না যে কেউ একটা নিয়ে গিয়ে কোথা থেকে একটা এগিয়ে গিয়ে জালে পাঠিয়ে দিল, তার জন্য কিন্তু হবে না। বা একটা প্লেয়ার একা একাই চলে গেল, এরকম ভাবে কিছু পার্টিকুলার অফসাইড বা বিভিন্ন টাইপের নিয়মগুলো কিন্তু আছে। তুমি কখন বুঝলে, যখন খুব ভালো করে অবজার্ভ করলে। ফার্স্ট দিন হলো খুব একটা রুলস বুঝবে, আরও নেক্সট দিন হলো, এরকম করতে করতে তুমি আলটিমেটলি কিন্তু এই ফুটবল খেলার কনসেপ্টটা কিন্তু ধরে ফেললে। কি কি রুলস, কেউ কিন্তু তোমার কিচ্ছু বললো না। মানে আইদার একভাবে তুমি জানতে পারো, হয়তো যে যারা অর্গানাইজে, যারা ফুটবল বোঝে তার কাছ থেকে জানাবে, বা তুমি কিন্তু খেলাটা দেখতে দেখতে নিজেই শিখতে পারো। তো নেচারে, তো এটার অ্যানালজিক্যাল ওয়েটা কি, সিমিলার দিক থেকে এরকম যে একটা স্টেডিয়ামের মতো খেলায়, এই চারিদিকে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্সে কিন্তু প্রতিনিয়ত এই খেলাগুলো কিছু হয়ে যাচ্ছে। কিছু খেলা মানে কি, উপর থেকে কিছু পড়া, তারপরে ওই তড়িতের কিছু ফেনোমেনা, মানে আমি চিরুনি দিয়ে চুল ঘষছি, কেন আকর্ষিত হচ্ছে চিরুনি দ্বারা ছোট ছোট কাগজের টুকরোগুলো। তো এই যে বিভিন্ন টাইপের খেলাগুলো আছে, এই খেলাগুলো কিন্তু আগেকার যুগে সায়েন্টিস্টরা খুব ভালোভাবে অবজার্ভ করেছিল বলেই কিছু একটা ল বের হয়েছে। মানে খেলাটা পার্টিকুলার রুলস মেনটেন করে হয়, মানে এমন না যে এটা করলে এটা হবে, পার্টিকুলার ওই স্পেসিফিক রুলসটা ফলো করলেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এই যে পার্টিকুলার রুলসটা কিন্তু আছে নেচারের মধ্যে, সায়েন্টিস্টরা কিন্তু রিভিল করছে, মানে ওটাকে উন্মোচন করছে, জানাচ্ছে যে হ্যাঁ দেখো এটাই হচ্ছে সেই রুলস, যেটা এবার এই রুলসটা মেনে চলো, দেখবে ওই লটা কিন্তু ফলো করছে। তাহলে এই যে আমাদের প্রত্যেকটা ফিজিক্সের ক্ষেত্রে আমরা লসগুলো দেখি, এই লসগুলোর ব্যাপারটাই কিন্তু এরকম ভাবে, যে নেচারে এত ফিনোমেনা হচ্ছে, এই ফিনোমেনাগুলোকে ব্যাখ্যা করবো কিভাবে, সেই ব্যাখ্যা করার জন্য কিন্তু একটা লসের দরকার হয়। সেই লসগুলোই আমাদের জানতে হয়, এবং ফিজিক্সের এখানেই ফ্লেভারটা শুরু হয়, যে আমরা প্রতিনিয়ত যে কোনো কাজ করছি তার জন্য কিন্তু একটা ফিজিক্স কিছু কোথাও জড়িয়ে আছে। এই জন্য আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। বাড়ির যে কোনো মেশিন থেকে শুরু করে মেশিনের যে মেকানিক্যাল পার্ট, মানে কনসেপ্টটা, সেটা একদমই ফিজিক্সে যা যা আছে। তাহলে এই এত একটা ডাইনামিক সাবজেক্টে কিন্তু আমরা এবার পা দিতে চলেছি, এবং খুব ভালো করে, প্রথম থেকেই বলি, খুব ভালো করে কনসেপচুয়ালি কিন্তু পড়ো। দেখো শুধু ফিজিক্স মানে এমন না, কিছু ইকুয়েশন, কিছু লস, কিছু কঠিন কঠিন কিছু ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম, এটা কিন্তু ফিজিক্স মানে নয়। ফিজিক্স মানে হচ্ছে ভেতরের লজিকটা কিন্তু ভালো হয়, কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝে তারপরে আমরা দেখি
কেমন ভাবে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অ্যাপ্লিকেশন বা প্রবলেমগুলো সলভ করা যায়। আগে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট খুব ভালো থাকতে হবে, তারপরে নিউমেরিক্যাল তো সেটা আমাদের প্র্যাকটিসের উপর অনেক বেশি নির্ভর করে, এবং যার কনসেপ্ট যত ভালো সে তত ভালো নিউমেরিক্যালি, মানে নিউমেরিক্যাল ইন দ্য সেন্স ফিজিক্সের নিউমেরিক্যাল বলা হয় থাকে। এই যে থিওরিটিক্যাল পার্টগুলো করছি, এই থিওরিটিক্যাল পার্টগুলোরই যখনই আমি ব্যবহারিক প্রয়োগটা দেখাবো তখনই হচ্ছে সেটা নিউমেরিক্যাল। তো চলে আসছি এই ফিজিক্সের একদম প্রথম টপিকে। প্রথম টপিকটা মাত্রার আগে আমরা একটু ডিসকাস করে নিই যে ফিজিক্স আমরা কি পড়বো, 11 এর কন্টেন্ট গুলো কি। আমাদের 3টে টপিক নিয়ে কিন্তু পুরো 11 এর কোর্সটা। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেকানিক্স হচ্ছে ফিজিক্সে, যদি মেকানিক্সের কনসেপ্ট মেকানিক্স পোর্শনটা ঠিক থাকে, এবং মেকানিক্স থেকেই কিন্তু অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স কিন্তু একটা মেকানিক্সেরই পার্ট। ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্টে কিন্তু থার্মোডাইনামিক্স তৈরি হয়েছে। ক্লাসিক্যাল মেকানিক্সের কিছুটা ওয়েভের কিছুটা পোর্শন ক্লাসিক্যাল কনসেপ্টে কিন্তু হয়, ঠিক আছে। তো এখন এত কিছু না জেনে জাস্ট আমরা সিম্পলি এক এক করে এগিয়ে যাব। তো এই মেকানিক্স যখন এর নাম, তাহলে প্রথম যেমন বলবিদ্যা, তাহলে ফোর্সটা হচ্ছে সবচেয়ে কিন্তু ভাইটাল টার্ম এই ফিজিক্সে, কিন্তু সবচেয়ে ভাইটাল টার্ম যে ফোর্স। এবার ফোর্স মানে কত প্রকারের ফোর্স আছে? ফোর্স তো এক প্রকারের নেই। ফোর্স মানে কি একটা ধরো কি জানি আমরা, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। মহাকর্ষ বল জানা আছে। নেক্সট কি জানা আছে? ফোর্স ঘর্ষণ বল, যেগুলো আমরা আপাতত জানি। নেক্সট কি জানা আছে আর কিছু? ক্লাস 9 এর দিকে পড়েছিল একটা প্লবতা বল। গুড, এটা একটা ফোর্স। প্লবতা বল। ফোর্স তো বহু কিছু আছে, কিন্তু আমাদের জানা আপাতত এই কটাই আছে, মহাকর্ষ বল, ঘর্ষণ বল, আর একটু তড়িৎ আকর্ষণ বল, মানে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক, মানে এটাকে বলা হয় আমরা তড়িৎ বলই বলছি। ইলেকট্রিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বলই বলছি। ওই চুম্বকীয় বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। তো এই যে বিভিন্ন টাইপের ফোর্স গুলো আছে, এই ফোর্স গুলো কিন্তু, এই বলগুলোই কিন্তু আমাদের এই মেকানিক্সে খুব ভালোভাবে ইয়ে হবে। তারপরে আরো কিছু, ধর একটা আমি সুতো দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে আছি, তাহলে সেক্ষেত্রে আমার আঙ্গুলে টান হচ্ছে, তাহলে টান মানে টেনশন একটা বল। তারপরে আমরা যদি কোনো বৃত্তাকার পথে বাঁক নিই, তাহলে বাঁক নেওয়া যে জিনিসটা, মানে বাঁক আমরা যে বৃত্তাকার পথে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, চারিদিকে যদি আমরা ঘুরি, মানে যেমন বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের সূর্যের চারিদিকে গ্রহটা যে ঘুরছে, এই যে ঘোরার জন্য কিছু একটা বলের দরকার হয়। ডেফিনেটলি মহাকর্ষ বল, আকর্ষণ বলের দরকার হয়। তো আকর্ষণ বল যদি পুরোটা এইদিকে থাকতো, তাহলে টেনে নিয়ে কি করতো, তাহলে আমরা ভেক্টরে দেখবো যে কোনো জিনিসকে যদি স্থির রাখতে হয়, মানে ওই ওর নিজের জায়গাতেই রাখতে হয়, তাহলে কি করতে হয়? যেমন নিউটনের প্রথম ল কি বলে, কোন একটা জিনিসকে যদি তার পজিশনেই রাখতে হয়, মানে প্রথম সূত্রটা কি বলে, যে বাহিরের থেকে কোনো বল প্রয়োগ না করলে বস্তুর যেমন যাচ্ছে তেমনটাই কিন্তু চলতে থাকে, বাইরের থেকে কোনো বল প্রয়োগ না হলে। কিন্তু এখানে ধরলাম একটা বস্তু এইভাবে যাত্রা শুরু করলো, সাপোজ এই যাত্রা শুরু করলো কোনোভাবে, এটা সূর্য হিসেবে দিয়ে ধরলাম, যাত্রা শুরু করলো, সাপোজ এখানে যদি কোনো একটা আকর্ষণ হলে চলে আসে, তাহলে ডেফিনেটলি এইদিকে একটা বল আসতেই হবে। তাহলে এই কনসেপ্ট থেকে চলে এসেছে একটা বল, সেটার নাম হচ্ছে আমাদের অভিকেন্দ্র, আর তার কাউন্টার পার্ট হচ্ছে অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। তাহলে এই যাই হোক, এতগুলো বলের আমরা আবার মানতে আগে এরপরে আরো বল আছে, যা আমরা শিখে যাবো। ক্লাস 11 এ অনেকগুলো ফোর্সের কনসেপ্ট পাবো, ঠিক আছে। তো এই ফোর্সটা হচ্ছে, তাহলে কিছু কিছু টাইম জানো যে ফিজিক্সের ফোর্স টার্মটা খুব ভাইটাল। এই ফোর্সের কারণে আমরা যখন নিউমেরিক্যাল গুলো সলভ করি, কোথায় কোন ফোর্সের ডিরেকশন আছে, টোটাল কোথায় কোথায় ফোর্স কাজ করছে, এগুলো যদি আমরা ভালোভাবে রিজলভ করতে পেরে যাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু ইজি হয়ে পড়ে, ঠিক আছে। আর যদি এটাই আমাদের চিহ্নিত করতে টাইম লেগে যায় যে হ্যাঁ কোথায় ফোর্স আছে, আমরা বুঝতে পারবো একটা ফোর্স যদি কাজ করছিল, তাহলে আমি বুঝতে পারলাম না, আমার মাথা থেকে বেরিয়ে গেল, তাহলে কিন্তু আমার আনসারও মিলবে না, আর সবচেয়ে বড় কথা আমি সেই নিউমেরিক্যালের সঠিক প্রসেসটাও ফলো করলাম না, ঠিক আছে। এটা ফোর্স মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম এই ফিজিক্স আমাদের সাবজেক্টটাতে। নেক্সট আছে ফিজিক্সের কিছু বেসিক লজ আছে, যে লজগুলো আমাদের কিন্তু এই ক্লাসে, পরের ক্লাসে, অনেক হায়ার ক্লাসে গেলে ওই লজগুলো কিন্তু সেম পেয়ে যাবো। কি কি লজ? কিছু সংরক্ষণ নীতি আছে। সংরক্ষণ নীতি মানে কনজারভেশন লস। সংরক্ষণ নীতির মধ্যে একটা কি, কোনো বস্তুর ভর হলো কি মৌলিক, মানে ভরের কোনো পরিবর্তন হয় না আপাতত। আমাদের অনেক হায়ার ক্লাসে গিয়ে দেখবো এটাও পরিবর্তনশীল। তো আপাতত কি হলো, ভর পরিবর্তন হয় না, মানে কোনো বস্তুর ভর এখানে যে আছে
যেখানে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবো সেটাতেও কিন্তু সেম থাকবে, ভরের কোনো পরিবর্তন না, ভার পরিবর্তনশীল, ভর নয়। নেক্সট কি চার্জ বা আধান, এটাও কিন্তু সংরক্ষিত, মানে একটা জায়গায় একটা বস্তুতে, একটা বিচ্ছিন্ন বস্তুতে যা আধান থাকবে ওটা যদি না ওর মধ্যে কোনো একটা প্রসেস দ্বারা আমি ওটাকে কোনো আধানের, ধরো ইলেকট্রন বের করে নিলাম, তাহলে ওই বের করে নিলাম ওই সংস্থার মধ্যে ধরলাম পাশেই পড়লো কোনো একটা, সাপোজ এটা একটা একটা সংস্থা আছে, এর মধ্যে মোট আধান এই যদি প্লাস হয়ে যায় তার মধ্যে ডেফিনেটলি ইলেকট্রন কমে যাচ্ছে, আর যদি মাইনাস হয়ে যায় ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে মোট আধান কিন্তু, বা ধরলাম এই একটা সংস্থা আর একটা বি সংস্থা, এটাতে আরো হলো ক্লিয়ার হয়ে যাবে দুটো বিষয়, দুজনের মধ্যে মোট আধান যা থাকবে, এই দুটো সংস্থা তো একে অপরের মধ্যে যদি কোনো ঘষাঘষি হয় তাহলে এই মোট আধান কিন্তু সবসময় ধ্রুব। এটা একটা পুরো সংস্থা, এই গোলটা করলো এটা একটা বিচ্ছিন্ন সংস্থা, মানে আশেপাশে কারোর সাথে কানেকশন নেই, তাহলে এদের দুজনের মোট আধানের যোগফল কিন্তু সবসময় ধ্রুব। মানে সাপোজ যদি এদের দুজনের মধ্যে ঘষা লাগে, এই ইলেকট্রন ধরলাম কমে গেল, তাহলে এই প্লাস হয়ে গেল আর এই মাইনাস হয়ে গেল, মানে এর মধ্যে যে ইলেকট্রনটা কমলো সেই ইলেকট্রনটা এর ঘাড়ে এসে পড়লো, তার মানে মোট আধান সবসময় ধ্রুবক থাকবে। ঠিক আছে, তাহলে ভর, আধান। তারপরে এর আগেও একটা পড়েছি যে শক্তি, কিন্তু শক্তির নিত্যতা সূত্র, মানে শক্তিও সংরক্ষিত, মানে শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু একটা কনভার্সন আছে, মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়। আমি কোনোটাকে মেকানিক্যাল থেকে সাউন্ড এনার্জিতে যাচ্ছি, কোনো সময় আবার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমি আবার মেকানিক্যাল এনার্জি পাচ্ছি, তো এই বিভিন্ন একটা থেকে আরেকটাতে কনভার্ট হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আর কিছু নেই। নেক্সট হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র, মানে কোনো বস্তু ধাক্কা লাগার, মানে আবার সেই কোনো সংস্থার কথা বলি, একটা ছোট গাড়ি যাচ্ছে আর একটা বড় লরি যাচ্ছে, যদি একে অপরের সাথে ধাক্কা লাগে, এর আগে ভরবেগ যা ছিল, এর আগে ভরবেগ যা ছিল, ভরবেগ মানে ভর গুণিত বেগ, তাহলে এর আগে ভরবেগ যা ছিল, এর আগে যার ভরবেগ ছিল, মানে ধাক্কা লাগার আগে যা থাকবে ধাক্কা লাগার পরেও কিন্তু ভরবেগটা সেম থাকবে। ঠিক আছে, এটাকে বলে ভরবেগের নীতি। ভরবেগের নীতি একটা হচ্ছে রৈখিক, আর একটা হচ্ছে কৌণিক। কৌণিক মানে যেটা বৃত্ত পথের জন্য করবে, দুটো কিন্তু এমন না যে খুব ডিফারেন্ট জিনিস, বেসিক ফান্ডামেন্টাল সেম, শুধু রৈখিক মানে কোনো জিনিস যখন এইভাবে ঘুরছে তখন এটা রৈখিক গতিটাই বলি, আর যখন এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে তখন আমার এই কৌণিক গতিটাই বেশি দরকার পড়ে, ওই জন্য কৌণিক ভরবেগ। তখন বৃত্তাকার পথে বলতে তারা সেই ভরবেগটাকে আমরা অবশ্যই ডেফিনেটলি রৈখিক, ছোট এইভাবে এই দিক দেখলে আমার ঠিক রৈখিক দিকও আছে, কিন্তু রৈখিক আছে সঙ্গে কৌণিকটাও আছে, তাহলে কৌণিক ভরবেগও কিন্তু একইভাবে সংরক্ষিত হয়। তাহলে এই কিছু জিনিস আমাদের কিন্তু সবসময় নিয়ে চলতে হবে, এগুলোকে বেসিক ফিজিক্সের ল বলা হয়, আর এই ল গুলো কিন্তু পৃথিবীর সর্বস্থানে, পৃথিবী না পুরো ইউনিভার্সের সর্বস্থানে এই সেই জায়গার জন্য, মানে আমি দূর থেকে দেখলে হবে, মানে আমি মালদায় বসে আছি, মালদা থেকে যদি লটা, মানে আমি তো আমার বাড়িতে বসে, আমার বাড়িতে যা যা ফেনোমেনা হচ্ছে, আরেকজন যদি বাড়িতে যে গাজলে থাকে, তাহলে আমি ধরলাম গাজলেও সেই ফেনোমেনাটা তার জন্য একই হচ্ছে, মেবি আমার জন্য ওই ফেনোমেনাটা আলাদা হতে পারে। তাহলে এই যে ফিজিক্যাল লজ আছে, এই লজগুলো কিন্তু সব জায়গায়, পৃথিবীর সর্বত্র, পৃথিবীও নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র এই লজগুলো কিন্তু সেম থাকে। অল ফিজিক্স ল, মানে ফিজিক্সের লগুলো একদম সেম থাকে আমাদের সর্বত্র। তাহলে আজকে টপিকে চলে আসছি, প্রথম টপিক মাত্রা। মাত্রা ব্যাপারটা কি? এর আগে আমরা রাশির কনসেপ্ট পেয়েছি, মানে রাশি কোনগুলো, কোয়ান্টিটি গুলো আমরা কিভাবে, একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি, তাই তো? ভুলে গেল নাকি? তো রাশি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মৌলিক আর একটা লব্ধ। মৌলিক মানে কি, যেটা একদম বেসিক, মানে যেটাকে আর ভাঙা যাবে না। মৌলিক রাশির উদাহরণ কি? ভর, সময়, দৈর্ঘ্য, আর কিছু উষ্ণতা, টেম্পারেচার। তো এইগুলো হচ্ছে একটা বিশেষ করে এই যদি ভর, এই তিনটেরই কথা বলি, ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো একদম মোস্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে কারোর উপর ডিপেন্ড করে না। সময় কিসে নিয়ে কালে চলতে থাকবে, দৈর্ঘ্য কোনো একটা জিনিসে যা আছে তাই থাকবে, ভর কোনো একটা জিনিসে থাকবে। তাহলে একদম এটার মৌলিকেরও আরো, মানে আমি স্পেসিফিক্যালি এই তিনটারই করছি। তাহলে এইগুলো হচ্ছে মৌলিক রাশি। লব্ধ রাশি এই তিনটে বা আরো বেশি, কারো মানে তিনটে মৌলিক রাশি আরো আছে। তো এই যতগুলো মৌলিক রাশির সমন্বয়ে যে তৈরি যে রাশিগুলো, সেটা হচ্ছে আমার লব্ধ রাশি। তো লব্ধ রাশিটা কি? যেমন উদাহরণ বল, এটাকে আমরা বল,
কার্য, কার্য মানে শক্তি, সেম। ভরবেগ যা জানি, খুব সহজ সহজ হলো। ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্যেরই স্কয়ার, কিন্তু যাই হোক দৈর্ঘ্য তো দুবার এসছে, তাহলে দুটো দৈর্ঘ্যের সমন্বয়। তো বল, কার্য আর অনেক কিছু আছে। লব্ধ রাশি, বেশিরভাগটা রাশিরা লব্ধই, মৌলিক রাশিগুলোর সমন্বয়। তাহলে এই যে লব্ধ রাশিগুলো মৌলিক, তাহলে লব্ধ রাশিগুলোর মধ্যে কে কে ঢুকে আছে? মৌলিক রাশিগুলো। তাহলে লব্ধ রাশিগুলোর মধ্যে এই বল, কার্য, ভরবেগ এগুলোর মধ্যে কোন কোন মৌলিক রাশিগুলো ঢুকে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না বল দেখে। তাহলে এটাকে যদি ভাঙি, সাপোজ বলকে যদি ভাঙি, বল মানে কি? ভর ইনটু ত্বরণ। তাহলে আরো যদি ভাঙি, ভর ইনটু ত্বরণকে কি লিখতে পারি? সরণ বাই সময়ের স্কয়ার, বা বেগ বাই সময় লিখতে পারি। তাই এত ভাগে ভাঙতে পারি। এখন সরণ মানে লেন্থ, সময় মানে টাইম, ভর মানে মাস। এখানে যে প্রত্যেকটা লিখলাম জাস্ট ইংরেজিতে লিখি, যে ভর যদি লেখা যায় এটাকে মাস লিখতে হবে, টাইম সময়, এটা মানে দৈর্ঘ্য বা লেন্থ। তাহলে বেসিক্যালি কি কি বের আসবে? এম পি এল, মানে এম ফর মাস, এল ফর লেন্থ, পি ফর টাইম। তো আমি এই লব্ধ রাশিগুলোকে এই এম এল টি দ্বারা, শুধু এম এল টি নয় আরো কিছু আছে, যেমন কিছু ক্ষেত্রে আমাদের যা 11 এর সিলেবাসে এম এল টি তেই সব হয়ে যাবে। আরো কিছু রাশির যদি কথা বলি, যেমন যদি বলি কারেন্ট, যদি মানে একটা লব্ধ রাশির মধ্যে একটা জিনিস বলতে, যেটা প্রবাহ মাত্রা, এখানে লিখলাম প্রবাহ মাত্রা বা কারেন্ট। অনেক সময় এটাকে আই ফর এ ফর অ্যাম্পিয়ারের হিসেবেও লেখা হয়, তারপর উষ্ণতা কেলভিন হিসেবেও লেখা হয়। তাহলে এই কটা ধরলাম আমাদের পুরো কোর্সে যা যা আছে, এম এল টি, এ কে, এ ফর অ্যাম্পিয়ার, কে ফর কেলভিন, ঠিক আছে? এই কয়েকটা রাশির দ্বারা, এই কিন্তু অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কিন্তু নিয়ে মৌলিক রাশি নয়, কারণ আধান আর সময়ের মানে সমন্বয় কিন্তু তাও এটা লেখা উষ্ণতা বটে। তো এই কটা রাশির সমন্বয়ে যে আমি লব্ধ রাশিগুলোকে পাবো, কিভাবে প্রকাশ করব এই লব্ধ রাশিগুলোকে? এমএলটি, বেসিক্যালি এমএলটি, এ কে, এই সবের দ্বারা, সেটাই হচ্ছে আমাদের মাত্রা। মানে মাত্রা দেওয়া কথার অর্থই হচ্ছে আমি একটা রাশিকে পুরো মানে ভালোভাবে জেনে গেলাম এই রাশিটার মধ্যে কি কি আমার মৌলিক রাশিগুলো লুকিয়ে আছে। যেমন এটারই ক্ষেত্রে ধরা যায়, যদি বল ভর মানে এম, ঠিক আছে? সরণ মানে একটা দৈর্ঘ্যেরই কথা বলা, কত দূরত্ব বাই, তাহলে এম এল বাই সময় স্কয়ার, মানে টি টু দি পাওয়ার -2। তাহলে আমি বলতে পারি ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের মাত্রার খুব সহজ একটা ভাবেই। তাহলে মাত্রাটা কি বুঝলাম? যে মাত্রা হচ্ছে কোন এই যে লব্ধ রাশিগুলো, লব্ধ রাশি না মৌলিক রাশিও হতে পারে। যদি বলি ভরের মাত্রা কি, তাহলে এম। যদি বলি সব এম এল টি দ্বারা প্রকাশ করো, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস, এল টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 0, মানে এগুলো তো নেই। তারপর টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 মানে 1, টু দি পাওয়ার 0 মানে 1, আলটিমেটলি এই পড়ে থাকবে। তাহলে এটাকে আমি ভরকে কিভাবে এইভাবে প্রকাশ করতে পারি? তাহলে যে কোনো রাশি, শুধু মৌলিক নয়, লব্ধ, মৌলিক যাই হতে পারে, যে কোনো রাশিগুলোকে আমি যখন এমএলটি কে, মানে এই যে রাশিগুলোর দ্বারা, বেসিক কিছু রাশি মানে ইয়াতে বেসিক্যালি আমাদের এমএলটি দরকার পড়বে। তো এমএলটি এদের দ্বারা যে আমি প্রকাশ করছি, সেখান থেকে কিন্তু আমি যে এই যে নতুন যে লব্ধ রাশি হোক মৌলিক যে কনসেপ্টটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের মাত্রা। তাহলে এই মাত্রা অনেকগুলো নিজেরাই করবে, একটু হেল্প করি। যে কার্যের মাত্রা কি হবে? বল ইনটু সরণ। বল মানে কি? একটু আগে আমি ডিটেইলসে আছি, একটু আগে বের করলাম ml টি টু দি পাওয়ার -2 ইনটু সরণ মানে আবার লেন্থ। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? m l স্কয়ার টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কার্য। যে কোনো রাশি খুব সহজেই বের করতে হবে, কোনো কঠিন নেই, খুব সহজ, ঠিক আছে? আর একটা কথা বলি, এই মাত্রা বইয়ে হয়তো এক পাতা দেড় পাতা অংশ মানে জুড়ে হয়তো এই মাত্রার লিস্টটা দেওয়া আছে, একদম লিস্ট ফলো করবে না। হ্যাঁ, তোমার যদি মনে হয় ওই লিস্টের বাদিকে থেকে কোনো অজানা রাশিটা নিয়ে যে হ্যাঁ কোনো রাশি সম্বন্ধে দিন না যা জানি, দেখা গেল লুমেন্স লেখা আছে, আমি জানি না ওটার আলোর কিসের একক, তো দরকার নেই, এগুলো কোথাও জিজ্ঞেস করা হবে না ওরকম ভাবে।
এমন যে যে রাশি জানি আমি সেটা যদি নিয়ে নিয়ে মাত্রা বের করতে পারে, একদম কিন্তু মুখস্থের দরকার নেই, কোনো মুখস্থের কিচ্ছু নেই, ঠিক আছে। আমাদের ফিজিক্স সাবজেক্টের মজাই হলো মুখস্থ বিদ্যা যত কম থাকবে ততই ভালো। হ্যাঁ, কিছু ডেরিভেশন আছে, এগুলো মুখস্থ বলা হয় না, বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো নিজেরাই নিজেদের মাথায় ঢুকে যায়। তাহলে এই যে মাত্রা শিখলাম, এই মাত্রার ইউটিলিটি মানে কি কি কাজে লাগে, তাহলে বেসিক্যালি প্রথমে দেখলাম এমএলটি যদি জানা থাকে, তাহলে যদি মাত্রা জানা থাকে তাহলে এককটা খুব সুন্দরভাবে বের করতে পারবো। তাহলে এককের ধারণা বা একক সম্বন্ধে একটা যথার্থ জ্ঞান আসবে, এককের ধারণা চলে আসবে ভালোভাবে। কারণ আমি যদি বলতে পারি এখানে mLT টু দি পাওয়ার -2, এখানে যদি ভরের যদি সিজিএসি বের করতে হয়, ভরের হচ্ছে গ্রাম, এল ফর লেন্থ হচ্ছে সেন্টিমিটার, আর টি ফর হচ্ছে টাইম মানে সেকেন্ড, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে কি বলের একক। তাহলে এককের আমি এসআই যদি বলি এম ফর ভর, ভরের এসআই একক কি, এল ফর লাইন এখানে ভরের এসআই কেজি, এটা হচ্ছে এল ফর মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই যে এককের ধারণা, এককটা খুব সুন্দরভাবে আমাদের মানে একক ভালো করে আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি দুটো, যে সমীকরণের সত্যতা যাচাই। কথাটা অর্থ কি, মানে তাহলে ফিজিক্সে কোনো সমীকরণ আছে, তাহলে সেক্ষেত্রে এখন হয়তো আমরা খুব একটা সমীকরণ সম্বন্ধে জানি না, বলছি ক্লাস 10 অত কিছু ডিটেইলসে ছিল না, সেক্ষেত্রে আমরা কি করে বুঝতে পারবো যে অনেক সমীকরণ হয়। তো নেক্সট আমরা যেতে থাকবো, তাহলে ছোট্ট একটা আশা করি জানা আছে জিনিসগুলো। তাহলে যেমন কি কোনো বস্তুর শক্তির ক্ষেত্রে বলি, শক্তির ক্ষেত্রে প্রথম যে দুটো জিনিস জানি, কোনো হচ্ছে গতির জন্য যে শক্তিগুলো হয় বা স্থিত অবস্থার জন্য যে শক্তিগুলো হয়, তাহলে একটা গতিশক্তি একটা স্থিত শক্তি। তাহলে গতিশক্তির এক্সপ্রেশন কি, এটাকে আমি একটা এক্সাম্পলের থ্রু বোঝাচ্ছি যে সমীকরণের সত্যতা যাচাই। তাহলে গতিশক্তির একটা এক্সপ্রেশন কি, হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তি, তাই তো। আর স্থিতিশক্তি হাফ এম ভি স্কয়ার মানে বস্তুর ভর যদি এম হয়, বস্তু যদি ভি বেগ নিয়ে যায়, তাহলে বস্তুর গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার। আর স্থিতিশক্তি কি, স্থিতিশক্তি কোন একটা বস্তু নিজের পজিশনের জন্য হয়। সাপোজ এই বস্তুটা আমি এখানে হাতে চকটা আছে, যে আমার স্থিতিশক্তি লাভ করেছে, আরো যদি উপরে নিয়ে যায় তাহলে স্থিতিশক্তিটা বেশি হবে। কারণ কেন, কি করে বুঝবো, ও আরো বেশি যখন সাপোজ এটা যদি এখান থেকে আরো নিচে দিবে, এই চকটা কিন্তু ভাঙবে না, অনেক উপরে থাকবে, চকটা ভেঙে যাবে। তার মানে কি ওই যত বেশি ওর শক্তিটা এই অবস্থানের জন্য হচ্ছে, এটাকে স্থিতিশক্তি বলা হয়, স্থিতিশক্তিটা কনভার্ট হয় গতিশক্তিতে কনভার্ট হয়, তত বেশি ও ধাক্কা দেবে। তো এটাই হচ্ছে তাহলে স্থিতিশক্তি পজিশনের উপর ডেফিনেটলি নির্ভর করে কোনো বস্তুর ভরের উপর দিবে। তাহলে স্থিতিশক্তির মান কি, mgh, h হচ্ছে কত হাইটে রাখছি, m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এটা তো দুটোই শক্তি, তাই না, তো দুটোই শক্তি, এমন তো আলাদা কোনো রাশি নয়, দুটোই শক্তি। শক্তি বলতে গেলে মানে আপাতত আমাদের তো অবশ্যই জানাই দুটো, হাফ এম ভি স্কয়ার আর mgh। তাহলে এই দুটো শক্তি অনেক সময় সমান হবে, মানে রাশি হিসেবে দেখতে গেলে দুটো সমান, তো হাফ এম ভি স্কয়ার মানে এটা শক্তি, আর mgh এটাও তো শক্তি। তাহলে এই দুটো কি শক্তি আদৌ, মানে এই সমীকরণটা কি সঠিক হবে, দুটো কি শক্তি, মানে প্রমাণ করবো কি, কারণ দেখো এখানে হাফ এম ভি স্কয়ার লাগছে দেখতে, এখানে জি, দুটোর এক্সপ্রেশন কিন্তু সেম না। এখানে ভেলোসিটি দিয়ে ভর আর বেগ দিয়ে করেছি, কিন্তু ভর অভিকর্ষণ ত্বরণ আর দূরত্ব বা হাইট বা সরণ যাই বলতে পারি সেই দিয়ে করেছি, তাহলে দুটো কিন্তু আলাদা লাগছে দেখতে। তো আমি এখন এই মাত্রা দ্বারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো যে এরা দুটো আদতেও শক্তিরই একক কিনা। তো দেখি শক্তির একক কি, শক্তির একক মানে কার্যের F into S, W equal to F into S, F into S কত বেরিয়েছিল, m l to the power -2 আর l স্কয়ার, এটাই তো ছিল আমার শক্তির একক। তাহলে আমি দেখি এটা আদৌ এই জিনিসটা ফলো করছে কিনা, এটা আদৌ সেই জিনিসটা ফলো করছে কিনা, বা দুজনে একজন ফলো করলে আমরা দুজনেরটাই ফলো করে দেখাচ্ছি। তাহলে কি হয়েছে, হাফ এম ভি স্কয়ারে যদি মাত্রা বের করতে হয়, তাহলে মাত্রা m এর মাত্রা কত, m ভর m চলে আসলো, v স্কয়ার, v মানে কি, কোন বস্তুর বেগ মানে কি, সরণ বা সময়, তাই তো, সরণ বা সময়। তো সরণ মানে কি, লেন্থ l বাই সময় মানে বাই t, মানে t টু দি পাওয়ার -1। তাহলে বেগের স্কয়ার হাফ এম ভি স্কয়ার, হাফ তো নিশ্চয়ই একটা ধ্রুবক রাশি, এর মাত্রা হয় না। তাহলে m ভি স্কয়ার, ভি স্কয়ার মানে l টু দি পাওয়ার -2, এই সরি l t টু দি পাওয়ার -1, l t টু দি পাওয়ার -1 এর
স্কয়ার, তাহলে আলটিমেটলি কি বের হলো m l স্কয়ার t টু দি পাওয়ার -2। এটা কিন্তু স্যাটিসফাই হলো, মানে এটা কিন্তু মিলে গেল যেটা শক্তির একক m l স্কয়ার t টু দি পাওয়ার -2। নেক্সট আমি চেক করব স্থিতি শক্তি ও কি শক্তির একক mgh। দেখি mgh ভর, g ভর অভিকর্ষ ত্বরণ। ত্বরণ মানে কি দৈর্ঘ্য মানে সরণ ডিভাইডেড বাই সময়ের স্কয়ার, একটু আগে দেখালাম। তাহলে l t টু দি পাওয়ার -2 ইনটু h ফর হাইট, মানে আবার সেই l, মানে কি আসলে আবার সেই m l স্কয়ার t টু দি পাওয়ার -2। তার মানে আমি বুঝতে পারলাম এটা এটা দুটোই একক সেম, মানে দুটোর একক হচ্ছে শক্তির এককের সমান, তাহলে দুজনেই শক্তির একক। তার মানে আমার কিন্তু এই ইকুয়েশনটা ঠিক আছে। যদি কখনো বলি যে স্থিতিশক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হলো, মানে যতটা করে স্থিতিশক্তি ছিল পুরোটাই গতিশক্তিতে কনভার্ট হলো, তাহলে আমি এই ইকুয়েশন দ্বারাই তো বুঝবো। মানে কিভাবে বুঝবো? সাপোজ কি এটা একটা एग्जांपल কি, সাপোজ আমি একটা কোনো জিনিসকে তুলছি, ঠিক আছে, একটা নিচ থেকে কোনো একটা পাথরকে আমি তুলছি, তো কি দিচ্ছি আমি? নিয়ে শক্তি দিচ্ছি। তো শক্তি দিচ্ছি, কোনো একটা বেগে উঠছে, ঠিক আছে। তাহলে এই যে আমি একটা বস্তুকে কোনো একটা জিনিসকে আমি এইভাবে তুলে এখানে রেখে দিলাম, এখানে তুলে আমি রাখলাম, তাহলে আমি যে পরিমাণ শক্তি প্রয়োগ করলাম সেই পরিমাণ শক্তিটাই এই পাথরটা এবার যদি ছেড়ে দিই একই পরিমাণ শক্তিটা চলে আসবে। তাহলে পাথরটা যখন স্থির থাকলো তাহলে তার মধ্যে স্থির শক্তি এমজি জমা হলো, আর বাদকে আমি টেনে এবার যখন নিচে পড়তে শুরু করবে, তার নিচে পড়ে যে শক্তিটা ট্রান্সফার হবে সেটা হচ্ছে আমার হাফ এমজি স্কয়ার। তাহলে এটাই বলবো, এটা মানে যতটা এমজি ছিল সেই পুরোটাই কনভার্ট হয়ে গেলাম। ধরলাম কোনো আওয়াজ হলো না, মানে কোনো বাইরে। আবার বলি শক্তির ক্ষেত্রে কেন এই জিনিসগুলো কিন্তু আমি কোনো ঘর্ষণ বলের জন্য কিছু নষ্ট হচ্ছে, মানে ঘর্ষণ বলের জন্য কি হয় যে শব্দ শক্তি হচ্ছে, কিছু তাপ শক্তি হচ্ছে, এগুলো যদি বাদ দিই তাহলে এটা যদি এটাতে কনভার্ট হয় তাহলে কিন্তু এই ইকুয়েশন দ্বারা আমি বলি, তাহলে ইকুয়েশনটা সঠিক আছে যেহেতু যে মাত্রাগুলো সেম। তাহলে সমীকরণের সত্যতা যাচাই কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আর কি বলা যেতে পারে? রাশিগুলো নির্ভরশীলতা, মানে পয়েন্ট দেখে কিছু বোঝাই যাচ্ছে না কি জিনিস। তো রাশির নির্ভরশীলতা মানেটা কি? মানে একটা যদি কোনো একটা ইকুয়েশন বের করি, কোনো একটা বল, নতুন এতদিন বল বললাম সবগুলো কি F = ma এর মতো দেখতে না, আলাদা আলাদা রকম দেখতে, কিন্তু বলের মাত্রা তো সেই একটাই হয়ে গেছে m × 10⁻2 সেটাই হবে। তো এই যে বিভিন্ন টাইপের বল, জাস্ট এই পয়েন্টটাকে আবার সেই জাস্টিফাই করার জন্য একটা एग्जांपल দেখাই। एग्जांपलটা হচ্ছে আমি এগুলো মিটিয়ে দিই থার্ড পয়েন্টে। সাপোজ যে পেন্ডুলামের কথা বলি। পেন্ডুলাম মানে কি? এখানে ধরলাম আমি একটা দেওয়াল থেকে একটা সুতো ঝুলিয়েছি, সুতোর সাথে এখানে ছোট্ট করে আমি গোলাকার পিণ্ড ঝুলিয়েছি। এবার যদি ধাক্কা দিই তাহলে কত সুন্দর হবে, এইদিকে এইদিক করে অসিলেট হবে। এই যে সরল দোলগতির মতো একটা গতি নেবে, অবশ্যই সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন। তো এই যে পেন্ডুলামের এই যে গতিটা সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতি। তো সরল দোলগতি কি হয়? এই যে বিস্তার, তাই তো, কতটাই যাচ্ছে। এবার এখান থেকে এই পয়েন্ট থেকে এত দূর গিয়ে আবার এই পয়েন্টে ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। সেটাকে বলা হয় কি? পর্যায়কাল। সরল দোলগতি পড়াচ্ছি না, জাস্ট আমি জানাচ্ছি যে কিভাবে। তো পর্যায়কালটা আমি মানে মাত্রার ব্যবহারটারই জন্য করছি। তাহলে পর্যায়কালকে আমার বড় হাতের ক্যাপিটাল টি হিসেবে লিখি, টাইম পিরিয়ড। তো এই পর্যায়কালটা মানে এখান থেকে আসতে সময় কত দূর লাগবে, এটা কিসের উপর নির্ভর করার কথা? আমাদের বাস্তবিক ধারণা কি বলা হয়? ডেফিনেটলি সুতোর উপর ডিপেন্ড করবে, তাহলে লেন্থের উপর ডিপেন্ড করবে এল, তাই তো। এই সুতোর দৈর্ঘ্যটার উপর ডিপেন্ড করবে, কারণ এই সুতোর দৈর্ঘ্য যদি এত বড় হয় আরো যেতে সময় লাগবে, ডেফিনেটলি নির্ভর করবে। আর এটা সবচেয়ে বড় নির্ভর, সাপোজ যদি শূন্য অভিকর্ষজ স্থানে যায়, মানে কোনো যেখানে অভিকর্ষ বল নেই, তাহলে এটা এখান থেকে এখানে স্থির থেকে আসবেই না, এটা ডেফিনেটলি অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করবে। আর আপাতত দেখে মনে হচ্ছে যে এটার ভর যদি m হয়, ভর যদি হয়, তাহলে যদি ভরের উপর নির্ভর করে, দেখেন ভরের উপর নির্ভর করবে, তো ধরলাম ভরের উপর নির্ভর করলো। এই কটা জিনিসের উপর তাহলে নির্ভর করছে। তাহলে পর্যায়কালটা অ্যাকচুয়ালি এই কটা জিনিসের উপর কিভাবে নির্ভর করে? কিভাবে নির্ভর করে? আদৌ এটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, দূরত্ব, মানে এর স্কয়ারের ব্যস্তানুপাতিক না সমানুপাতিক, বা কি রকম রিলেশন? এই রিলেশন সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া পাচ্ছি না। নির্ভর করে বুঝতে পারছি
এবার মানে মানে খুব স্বাভাবিক জিনিস, ধর আমি একটা আওয়াজ, আমি শব্দ দিচ্ছি, আমি একটা শব্দের উৎস, আমি চিৎকার করছি, শব্দ কি শব্দ যাচ্ছে আস্তে আস্তে, কি শব্দটা আস্তে আস্তে তীব্রতা কমছে, তার মানে দূরত্বের সাথে সাথে শব্দটা আমার কমছে, তার মানে দূরত্বের সাথে শব্দের তীব্রতার অনুপাতটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই কথাটাই বলছি, এর সাথে কেমন ভাবে রিলেটেড সেই জিনিসটা আমি কি করে বলবো, সেই জিনিসটা আমি ডাইমেনশন বা মাত্রার দ্বারা বলবো। কিভাবে? তাহলে যদি পর্যায়কাল এই কটা জিনিসের উপর ডিপেন্ড করে, তাহলে আমি লিখতে পারি পর্যায়কাল টাইম পিরিয়ড ইকুয়াল টু এল এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট যায় না, ধরলাম পাওয়ার এক্স হবে, ধরলাম, কিন্তু ধরতেই পারি জি এর পাওয়ার ওয়াই হবে আর এম এর পাওয়ার জেড হবে। জিনিসটা কি লিখলাম, মানে এই যে লেন্থের পাওয়ারকে, মানে লেন্থের সাথে যদি পাওয়ার এক্স ফর যদি 1 হয়, তার মানে বুঝতে পারছি সমানুপাতিক, মানে লেন্থ বাড়লে টাইম পিরিয়ড বাড়বে যদি হয়, বা লেন্থের যদি স্কয়ার হয় তাহলে লেন্থের দূরত্ব মানে দৈর্ঘ্যের স্কয়ারের সাথে সমানুপাতিক। ঠিক আছে, বুঝলে? তাহলে x এর পাওয়ার 1 2 মানে প্লাস থেকে মাইনাস সবকিছু জিরো সবকিছু হতে পারে। তাহলে এই তো এটার ডিপেন্ডেন্সি আমি ধরে নিলাম x y z, এইভাবে ডিপেন্ডেন্ট। এবার আমি প্রবলেমটা করি সেই হিসাবে দেখতে পেও। তাহলে টাইম এর মাত্রা কত, মাত্রাতে কিন্তু অ্যানালিসিস করছি। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, কিছু পাচ্ছি না, তিনটে তো আমার জানার আছে কিছু। এবার সবসময় কি হয় যে একটা ধ্রুবক কিছু থেকেই থাকে, এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট, ধ্রুবকের মাত্রা হয় না, তাহলে আমি ডেফিনেটলি এটা ধ্রুবক দিতে পারি, কারণ যেহেতু এখানে মাত্রারই কথা বলছি, এটা ইকুয়াল টু এটা ইন দ্য সেন্স এটার মাত্রা টি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে আমার ডান দিকে সেটা মাত্রাটা হবে, আমি ধরে রেখেছি এই কটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। এবার কেমন ভাবে ডিপেন্ডেন্ট আমার জানা নেই, তাহলে কে তো কারণ ফ্যাক্টর করছে না, তাহলে বাকি জিনিসগুলো টাইম টি এর মাত্রা কত, যেহেতু টাইম পিরিয়ড পর্যায়কাল, টাইম পিরিয়ড মানে কি কত সময় লাগবে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে কত সময় লাগবে, এটাই হচ্ছে আমার পর্যায়কাল, মানে সময় লাগবে, সময়ের একক, তাহলে টাইম পিরিয়ড বা 1 হলো, কিছু নেই পাওয়ারে 1 কে বাদ দিচ্ছি, এমনি পাওয়ারের ক্ষেত্রে আমি ধরছি না। এল মানে দৈর্ঘ্য ফর লেন্থ, লেন্থের পাওয়ার হচ্ছে এক্স। জি অভিকর্ষ চল, জি এর মাত্রা কি এখনই দেখালাম মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এল টি টু দি পাওয়ার -2, তাহলে এখানে কি লিখবো এল টি টু দি পাওয়ার -2, এটা পাওয়ার y আর মাসের পাওয়ার z। ঠিক আছে, और टी टू दी पावर 1 l टू दी पावर x l टू दी पावर y t टू दी पावर -2 l टू दी पावर z, और t टू दी पावर 1 এখানে t টু দি পাওয়ার আগে নিয়ে চলে আসি -2y লিখলাম, ইনটু l টু দি পাওয়ার কি লিখবো x প্লাস y আর m টু দি পাওয়ার z। বাস আমার কাজ হয়ে গেছে। এবার কি করব, বাম পক্ষ আর ডান পক্ষ ইকুয়াল করব। কি রকম ভাবে, বাম পক্ষ আর ডান পক্ষ কি করে ইকুয়াল করব, বাঁ দিকের জিনিসটাকে আমি কি লিখতে পারি, বাঁ দিকের জিনিসটাকে mlt দ্বারা, এখানে m l t তিনটে আছে, বাঁ দিকের জিনিসটাকে mlt দ্বারা লিখব। কি রকম ভাবে, m টু দি পাওয়ার 0 লিখতেই পারি, কিছু নেই, 1 ইন সব কিছু আছে 1 গুণিত আছে, m টু দি পাওয়ার 0 মানে 1, গুড, l টু দি পাওয়ার 0 আমি লিখতেই পারি, t টু দি পাওয়ার 1 এটা আছে, এটা আমার বাম পক্ষ, ইকুয়াল টু কি হয়েছে আমার ডান পক্ষটা লিখব m টু দি পাওয়ার z, ঠিক আছে, l টু দি পাওয়ার x প্লাস y, তারপরে t টু দি পাওয়ার -2y। তো এইখান থেকে দেখতে পাচ্ছি সবগুলো এবার তুলনা করব, এই যে পাওয়ার গুলো হয়ে আছে, m এর পাওয়ার যা হয়ে আছে এখানে m এর পাওয়ার, আমরা সেপারেটলি m এর পাওয়ারের সাথে m এর পাওয়ার তুলনা করব, l এর পাওয়ারের সাথে l এর পাওয়ার তুলনা করব, এটা এই তুলনা করলে কিন্তু আমার আনসারটা পেয়ে যাবে। এবার দেখি তুলনা করতে হবে, যদি ধরেন m এর পাওয়ার তুলনা করি, z ইকুয়াল টু বের হলো 0, তার মানে z ইকুয়াল টু 0 যদি বসিয়ে দিয়ে আমি আগে লিখে নিই তারপর বলছি, তাহলে z ইকুয়াল টু 0, তার নেক্সট কি আসবে -2y, t এর পাওয়ার তুলনা করছি, -2y ইকুয়াল টু হচ্ছে 1, তারপর 2y ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে y ইকুয়াল টু হচ্ছে -1/2। নেক্সট x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 0, x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে y এর মান হচ্ছে -1/2, তাহলে x -1/2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার 1/2, তাহলে x ইকুয়াল টু 1/2, y ইকুয়াল টু -2। বাস আমার এই যে যতগুলো জিনিস আছে চলে আসবে, সবগুলোকে মিটিয়ে দেব, মিটিয়ে দিয়ে আমি সিম্পলি লিখবো t ইকুয়াল টু k ইনটু l টু দি পাওয়ার লিখবো l টু দি পাওয়ার হাফ, এই সরি l টু দি পাওয়ার প্লাস হাফ
জি টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে জি কে এখানে লিখতে পারি মাইনাস হাফ, মানে তো এটাই নিচে এফ টু দি পাওয়ার 0, মানে কিছু নেই, মানে মাসের উপর ডিপেন্ড করেই না। তাহলে আমি এখান থেকে বুঝতে পেরে গেলাম, আমি ধরেছিলাম ভর এর উপর ডিপেন্ড করেই করে না, আমি দেখতে পেলাম আলটিমেটলি ডিপেন্ড করে না। তাহলে আমার ধারণাটাও ক্লিয়ার হয়ে গেল যে কি কি উপর ডিপেন্ড করে, আমি ধরে নিতে পারি আলটিমেটলি আনসার কিন্তু আমার আসবে না। মানে যদি জিনিসটা ডিপেন্ড করে তাহলে ডেফিনেটলি আমি পেয়ে যাবো, আর ডিপেন্ড না করে আমি কিন্তু এই মাত্রার কনসেপ্টের দ্বারাই কিন্তু পাবো। তাহলে খুব সিম্পল একটা রিলেশন পেয়ে গেলাম, টি ইকুয়াল টু, বা টি যদি যদি মনে হয় ইকুয়াল টু লিখবে না, প্রপোর্শনাল করেও লিখতে পারো, রুট ওভার এল বাই জি। এটাকে আরো স্পেসিফিক্যালি পর্যায়কাল ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু এই কি এর মান এক্সপেরিমেন্টালি প্রাপ্ত 2 পাই, 2 পাই বুঝতে পারছো, 2 পাই, পাই হচ্ছে আমার 22/7, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে আমার ইকুয়েশন। আমি কিন্তু এত দূর পর্যন্ত নিজেরাই পেয়ে গেলাম উইদাউট কোনো ধারণাতে, কিন্তু এই 2 পাই ফ্যাক্টরটা এক্সপেরিমেন্টালি যেহেতু প্রাপ্ত আমাদের যেটা কনস্ট্যান্ট, তো আমার এই যে একটা সিম্পল রিলেশন কনস্ট্যান্টের সাথে কোনো ডিপেন্ডেন্সি থাকে না, তাহলে আমি বুঝতে পারলাম দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সমানুপাতিক পর্যায়কালটা আর অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে এটা যত বড় হবে তত এটা বড় হবে, এটা যত ছোট হতে থাকবে অভিকর্ষ ত্বরণ তত টাইম পিরিয়ড বড় হবে। এই যে ডিপেন্ডেন্সি গুলো এক একটা রাশির সাথে মানে কিভাবে ডিপেন্ডেন্স, এইগুলো কিন্তু আমরা মাত্রা দ্বারা পাই। ঠিক আছে, আরেকটা ছোট্ট এটার উদাহরণ দেখাচ্ছি, তাহলে ভালো লাগছে এই মাত্রাগুলো। প্রথম চ্যাপ্টার মাত্রা, কিন্তু ভালোভাবে কয়েকটা এই করবো, নিজেদের টেক্সট বুক থেকে কিছু চ্যালেঞ্জিং কিছু মাত্রা এক্সারসাইজ গুলো করবে, আমি দু একটা দেখাচ্ছি। ধরা যাক যে এই কনসেপ্টটা একটু বুঝে, ধরা যাক এই যে প্রথমে যেমন বলছিলাম, ধরা যাক এখানে একটা ও বিন্দু, মানে ও একটা বৃত্ত আছে, বিন্দু আছে, কেন্দ্র আছে, কেন্দ্রের চারিদিকে এই একটা বৃত্তের মতন কেটে রেখেছে। তাহলে আমি ওই যেটা ধরলাম আর ব্যাসার্ধের একটা পথ আছে, পথ বরাবর একটা সাইকেল আরোহী গোল গোল করে ঘুরে যাচ্ছে। তাহলে গোল গোল করে ঘুরলেও কিছুক্ষণ পরে যদি স্টপ হবে একদিকে বেরিয়ে, তার মানে ডেফিনেটলি গোল গোল করে ঘোরার সময় বা ঘোরার জন্য বলতে পারি যে একটা কিছু বলের সৃষ্টি হয়েছিল। এই বলটাকে বলা হয় যে কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল থাকে, এই বলটাকে বলা হয়, একটা মানুষ যখন ঘুরছে বা কোনো একটা জিনিস যখন ঘুরছে তখন একটা বল ভালো করে বুঝতে হবে। যেমন যদি আমি হাতে যদি সুতো নিই, সুতো নিয়ে যদি নিজে সুতোর একটা প্রান্ত আমার হাতের সাথে আটকায়, আঙ্গুলের সাথে, আর একটা প্রান্ত যদি ঢিল আটকায়, তো পাথরটা যদি আটকে যদি ঘোরাতে থাকে, ঠিক আছে, আমি ধরলাম এরকম করে ঘোরাচ্ছি, এইভাবে ঘুরিয়ে যাচ্ছি, তো ঘুরলে প্রথম কথা দেখতে হবে যে সুতোটা প্রথম কথা নিজের ট্র্যাজেক্টরিতে ঘুরছে। প্রথম কারণ কি, তার সুতো যেহেতু আটকে আছে, মানে সুতোর টান, তো সুতোর টান তো যদি টেনে রাখতে তো ভেতর দিকে চলে আসছে, কিন্তু ও কিন্তু সুন্দর পথে ঘুরছে। এই সুন্দর পথে ঘোরার জন্য ওর নিশ্চয়ই একটা কোনো বল কাজ করছে, সেই বলটা হচ্ছে আমার অভিকেন্দ্র বলে, কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, এটাকে বলা হয় অভিকেন্দ্র বল। এটা না বল করে বুঝতে পারলে কোনো চিন্তা নেই, কারণ এটা নিয়েই চ্যাপ্টার আছে আমার পরবর্তীতে। ঠিক আছে, অভিকেন্দ্র বল তো ধরলাম। তাহলে আমি আমাদের ডাইমেনশনের জন্যই বোঝাচ্ছি, তো অভিকেন্দ্র বল কি জিনিস, এটাও তো একটা বল। তাহলে এবার এই বলটা কেমন রাশি, অভিকেন্দ্র বল ইকুয়াল টু এফ ইনটু এম এ, না এখানে তো এতগুলো জিনিস আছে, কোথাও তো আমার কিছু বলা নেই, ত্বরণটা কেমন হবে না জানা, তো এটা সরি এফ ইনটু এফ ইকুয়াল টু এম এ, এটা তো কোথাও বলা নেই, ত্বরণ কোথা থেকে পাচ্ছি, আমার তো শুধু বেগ আছে। তো আমি প্রথমে যে জিনিসটা পাবো, যে বুঝতে পারছি যে এই অভিকেন্দ্র বলটা কিসের কিছু, আমি অভিকেন্দ্র বলটাকে এফ কিসের উপর নির্ভর করবে, আবার সেই প্রপোর্শনাল টু লেগে গেলাম, কি হবে বস্তুর ভরের উপর ডিপেন্ড করবে, এই যে বৃত্ত পথের ব্যাসার্ধ এটার উপর ডিপেন্ড করবে, কত ডিপেন্ড করবে, ধরলাম পাওয়ার এক্স ধরলাম, এটার উপর ডিপেন্ড কত করবে, ধরলাম ওয়াই ধরলাম, আর কি করবে যদি বেগের উপর ডিপেন্ড করবে জেড। তাহলে আমি এখান থেকে দেখবো একটা অভিকেন্দ্র বলের একটা সমীকরণ আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি, কিরকম যে এফ, আমি প্রপোর্শনাল টাইম হটাচ্ছি না, বা এটাকে ইকুয়াল টু লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এটা কনস্ট্যান্ট রেখে দিতে হবে। আবার একইভাবে এফ এর মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2, এর মাত্রা কত হবে, ইকুয়াল টু করে বা সমান সমতুল্য সাইন দিয়ে বলছি, এম মানে ভর, ভরের মাত্রা হচ্ছে x, আর পর হচ্ছে রেডিয়াস দৈর্ঘ্য মানে এল টু দি পাওয়ার y, ভি মানে হচ্ছে বেগ, মানে সরণ একক সময়ের সরণটা, মানে এল টি -1 বেগ, এর পাওয়ার হচ্ছে z। এটাকে যদি সিম্পলিফাই করি কি পাচ্ছি, m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার y, l টু দি পাওয়ার y, আবার এখানে পাচ্ছি l টু দি পাওয়ার z t টু দি পাওয়ার -z। ক্যালকুলেশন গুলো কিন্তু কঠিন নেই, তাহলে m l t টু দি পাওয়ার -2।
তাহলে একই ভাবে আমি কিন্তু আগেরটার মতোই তুলনা করব। এটাকে l টু দি পাওয়ার y প্লাস z লিখে দিতে পারছি, তাহলে এখানে একটা মিটিয়ে দিচ্ছি, l টু দি পাওয়ার এখানে y প্লাস z লিখে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি একই ভাবে আগের মতো তুলনা করছি, তত কত বের হচ্ছে m এর সাথে m এর তুলনা, এটার পাওয়ার কত হয়েছে 1, x ইকুয়াল টু কি লিখবো 1, l এর পাওয়ার কত হয়েছে কিছু নেই মানে 1, তাহলে l এর এখানে পাওয়ার হয়েছে y প্লাস z, তাহলে y প্লাস z ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। t এর পাওয়ার কত আছে এখানে -2 আর t এর পাওয়ার আছে -z, তাহলে z ইকুয়াল টু হচ্ছে আমার 2, z ইকুয়াল টু হচ্ছে আমার 2। তাহলে আমি জিনিসগুলো পেলাম, তাহলে তিনটে জিনিস পাওয়া গেছে, x এর ভ্যালু পাওয়া গেছে 1, z এর ভ্যালু পাওয়া গেছে হচ্ছে 2, তাহলে y এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব, y এখানে যদি y প্লাস 2 ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমার কত -1, তাহলে x ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1। দেখি এবারে পুট করি দেখি এগুলোতে, এই যে সম্পর্কটাতে x y z যা যা দেখেছিলাম কি লিখবো, x ইকুয়াল টু বেরিয়েছিলাম 1, তা 1 কিছু লিখলাম না, z এটা z ছিল স্কয়ার, স্কয়ার, আর y ইকুয়াল ছিল -1, মানে এটা ছিল -1। যদি এটাকে আমি ভালো করে লিখি কি বের হবে, যে f প্রপোর্শনাল টু k মানে ইকুয়াল টু প্রপোর্শনাল টাইম একটা কনস্ট্যান্ট আছে m v স্কয়ার বাই r। আবার বলি সেই একই কথা, যে এক্সপেরিমেন্টালি k ইকুয়াল টু 1, তাহলে f ইকুয়াল টু m v স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমার অভিকেন্দ্র বলের ফর্মুলা। এটা ফর্মুলা কিন্তু আমরা অনেকদিন পরেই জানবো কিভাবে এটা কিন্তু ডিরাইভ করতে হয়, কিভাবে জানবো, তাহলে এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পেয়ে গেলাম f ইকুয়াল টু mv স্কয়ার বাই r, এই ডিপেন্ডেন্সিটা পেয়ে গেলাম। এটা চেক তো করাই আছে যে এটার মাত্রা এটার মাত্রা সেম, তাহলে ডেফিনেটলি এটা একটা বল, এই বলটা হচ্ছে আমাদের ঘোরার জন্যই দায়ী, ঘোরার জন্য দায়ী একটা বল, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মাত্রার কিছু ব্যবহারিক মানে আমরা অ্যাপ্লিকেশন ইন দ্য সেন্স যে আমরা নিউমেরিক্যালি এরকম বিভিন্ন টাইপের প্রচুর দেয় যে এরকম মাত্রাগুলো আমরা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগবে। আর একটা ছোট্ট প্রবলেম দিয়ে শেষ করে দেবো, যে প্রবলেমটা হচ্ছে যে বের করতে পারি মাত্রা কিনা, একটা ভ্যান ডার ওয়াল সমীকরণ, আমরা কি PV ইকুয়াল টু RT করেছি বা NRT যা পড়ে থাকে, PV ইকুয়াল টু, কিন্তু P এটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কিছু কারেকশন করা আছে, P A বাই V স্কয়ার V মাইনাস B ইকুয়াল টু RT, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তো এটা এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালের সমীকরণ। PV এখানে এই ফ্যাক্টরটাকে 0 করো, এই V ফ্যাক্টরটাকে 0 করো, তাহলে PV ইকুয়াল টু RT, এটা জানা আছে। এটা হচ্ছে প্রেসারের কারেকশন, এটা হচ্ছে ভলিউমের কারেকশন, মানে কিছু ত্রুটি ছিল সমীকরণটাতে ডেফিনেটলি, তো ওটা কিছু কারেক্ট করে এই ফর্মে আনা হয়েছে। তো যাই হোক জানার দরকার না, আমি সিম্পলি এটাকে একটা ম্যাথমেটিক্স হিসেবে দেখো। এটা যদি ম্যাথমেটিক্স এরকম বলে, যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে A আর B এর মাত্রা কত, A আর B এর মাত্রা কত, কিভাবে করবো, মাত্রা তো এরকম ভাবে শিখলাম না কিছু। তো এখান থেকে দেখো বিয়োগ বা যোগ কোনো রাশির সাথে যখন হয়, ভলিউমের সাথে নিশ্চয়ই ভলিউমেরই বিয়োগ হবে, আয়তনের সাথে নিশ্চয়ই আয়তনের বিয়োগ হবে, আয়তনের সাথে নিশ্চয়ই ক্ষেত্রফলের বিয়োগ হয় না, যোগ হয় না, আমরা জানি ভালো করে। তাহলে সেই ক্ষেত্রে বি এর একক কি হয়ে যাবে, বি এর একক ডেফিনেটলি আয়তনের যা একক, তাহলে বি এর একক কি হয়ে যাবে আয়তনের যা একক, তাহলে বি এর একক আয়তনের একক কি l টু দি পাওয়ার l এর কিউব, তাহলে বি এর মাত্রা কত হয়ে যাবে l এর কিউব, তাই তো। একইভাবে এটা a বাই b স্কয়ার, এটা কি প্রেসার ডেফিনেটলি, তাহলে প্রেসারের মাত্রা যা হবে, প্রেসারের যা মাত্রা হয়ে যাবে, প্রেসারের মাত্রা যা হয়ে যাবে সেটাই হয়ে যাবে। চাপের মাত্রা কি, চাপ মানে কি বল একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, বল বাই এরিয়া, তাহলে বলের মাত্রা কি m l t টু দি পাওয়ার -2, এরিয়া দৈর্ঘ্য স্কয়ার l এর স্কয়ার, তাহলে আমার চাপের মাত্রা কি হচ্ছে, এটা প্রেসারের মাত্রা। হ্যাঁ, তাহলে প্রেসারের মাত্রা কি হচ্ছে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, তাহলে এখানে আমি সিম্পলি লিখে দেব a এর মাত্রা হয়ে যাবে a বাই b এর মাত্রা হয়ে যাবে এরকম m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, তাহলে এখান থেকে a এর মাত্রা পেয়ে যাব, a এর মাত্রাটা কত পাবো m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2,
এখানে ভি স্কোয়ারটা এই গুণ হয়ে যাবে, ভি স্কোয়ার মানে কি এল এর কিউবের স্কোয়ার, ভি মানে কি আয়তনের মাত্রা, এল এর কিউবের স্কোয়ার মানে এল টু দি পাওয়ার 6। তাহলে এটাকে যদি লিখি আমি এটাকে করে লিখতে পারি এম এল টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার -। তাহলে এভাবে আমি e এর মাত্রা পেলাম, e এর মাত্রা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকের এই মাত্রার যা আমরা শিখলাম, মাত্রা কেন ব্যবহার করা হয়, তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিনের লেসন কিন্তু প্রত্যেক দিনে আমরা ফলো করবো, যাতে কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে, এরপরে যেমন শুরু হবে একমাত্রিক গতি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা কিন্তু পর পর অধ্যায়গুলো করতে থাকবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যা যা বইয়ের ক্ষেত্রে যে চ্যালেঞ্জিং, টেক্সট বুক যে কোনো কিছু ফলো করতে হবে, রেফারেন্স বুকও যে কোনো কিছু ফলো করতে হবে, বাজারে কোনো বই খারাপ না, সব বই অনেক ভালো ভালো কিছু আছে। তো যে কোনো বই ফলো করে, আর কোনো কোয়েশ্চেন থাকে, আর একটা জিনিস, যদি কোনো কোয়েরি থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে কোয়েরিটা জানাবে, যদি মনে হয় ছোটখাটো উত্তর আছে আমি দিয়ে দিব, আর যদি না হয় তাহলে পরে আমি এটা নিয়ে একটা লেকচার তৈরি করবো, ঠিক আছে, ওকে। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু বাড়িতে নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত যা যা এই মাত্রা রিলেটেড যা যা কিছু কোয়েশ্চেন আছে ভালো ভালো, যেমন তো সময় অনেক আছে, যেমনই কঠিন আর সহজ কিছু ভেবে লাভ নেই, যেমনটা ভালো আছে ভালোভাবে করতে থাকো, ঠিক আছে।